একবিংশ শতকে এই মহাকাশের তীব্র কৌতূহল যারা খানিকটা মেটাতে পেরেছেন, খানিকটা আমাদের সামনে উন্মোচিত করেছেন, তাদের একজন ডক্টর রুবাব ইমরোজ খান। 6 জানুয়ারি 2016 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেদিন বসেছিল আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির 227তম বার্ষিক সভা। বাঘা বাঘা সব বিজ্ঞানীরা হাজির হয়েছেন। মঞ্চে উঠলেন নাসায় কর্মরত 30 বছর বয়সী এক তরুণ গবেষক। তিনি ঘোষণা দিলেন তার দল মহাকাশের নতুন 5টি সুপারস্টার বা অতি তারকার অস্তিত্বের খবর পেয়েছেন, যার মধ্যে দিয়ে প্রায় 250 বছরের পুরনো একটি মহাজাগতিক সমস্যার সমাধান মিলল। চমকে উঠলেন সবাই। সমস্ত পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের মাঝে হইচই পড়ে গেল। জ্যোতির্বিজ্ঞানের সাম্প্রতিক ইতিহাসে এত বড় সাফল্যের আর কোনো নজির নেই। এই তরুণ বিজ্ঞানীর সাফল্য আসলে আমাদের বাংলাদেশেরও সাফল্য, কারণ তিনি এদেশের সন্তান, বাংলাদেশের সন্তান। ডক্টর রুবাবের এই বিরল কৃতিত্ব আমাদের কোয়ান্টাম পরিবারের জন্য অত্যন্ত আনন্দের, কারণ তিনি আমাদের এই পরিবারের একজন নিবেদিত প্রাণ সদস্য। আবার চলুন ফিরে যাই আজ থেকে 20 বছর আগে। কোয়ান্টাম মেথডের 42তম ব্যাচে অংশ নিতে এসেছেন ক্লাস 6-এ পড়া কিশোর রুবাব। সেই কোর্সের দ্বিতীয় দিনে মঞ্চবীর মেডিটেশনে তিনি তার লক্ষ্য ঠিক করে ফেললেন। ভবিষ্যতে তিনি অ্যাস্ট্রোফিজিক্স পড়তে চান। অন্যদের সাথে তার পার্থক্য ছিল এখানেই, জীবনের একেবারে শুরুতে যিনি সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তিনি কি করতে চান। সেদিন যে কিশোর স্বপ্ন দেখেছিলেন জ্যোতির্বিজ্ঞানী হবার, তিনি আজকের ডক্টর রুবাব। কাজ করছেন পৃথিবীখ্যাত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে। মনছবি যে গাইডেড মিসাইলের মতো লক্ষ্য ভেদ করে, ডক্টর রুবাব তার আরেকবার প্রমাণ করলেন। আজ আমরা ডক্টর রুবাব ইমরোজ খান সৌরভের কাছ থেকে এই অতি বিশেষ দিনে তার সেই অতি তারকার গল্প আমরা শুনব। আসুন তাকে আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। আমার কোয়ান্টাম ফাউন্ডেশনের আসার এবং তখন থেকে এখন পর্যন্ত আমার জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কোনো অভিজ্ঞতা যদি আপনাদের শুনে মনে হয় এটা আপনাদের জন্য ভালো বা কাজে লাগবে বা আপনারা সেটা অনুসরণ করতে চান, পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত। আমার কোনো ভুলের কথা যখন আমি বলবো, আপনাদের যদি সেটা শুনে উপকৃত হন যে আচ্ছা ঠিক আছে এই ভুলটা আমি করব না, সেটা খুবই ভালো। আর আমি আরেকটা যে জিনিসের উপর আজকে জোর দেবো কথা বলার সময়, যে সাফল্য ঠিক কী, আপনি সাফল্যকে কীভাবে ডিফাইন করছেন। কারণ আপনি সকালে উঠে ক্লাসে যাচ্ছেন, রিক্সা পেলেন না, ক্লাসে যেতে দেরি হয়ে গেল, সেটা একটা আপাতত ব্যর্থতা, আপনি সময় মতো ক্লাসে যেতে পারলেন না। কিন্তু জীবনে যখন এরকম অনেক কিছু আসে, যখন আপনার মনে হচ্ছে যে এখন কোথায় আছি, জীবনে কী করছি, এরপরে কী করব, এটা সাফল্য নাকি ব্যর্থতা, এখান থেকে এর পরের ধাপে কীভাবে যাব, তখন আপনার একটি লক্ষ্য স্থির থাকার বা মনোযোগী থাকার গুরুত্বটা কি, আমি সেটার উপরে জোর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি এই স্ট্রাকচার্ড অংশে যাওয়ার আগে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি যখন ছোট থেকে বড় হচ্ছি, আমি আমার মার কাছ থেকে সেই গল্পটা শুনেই বড় হয়েছি যে বাড়ির ছাদে উঠলে খালি চোখে ঝকঝকে মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখা যায়। আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেই গ্যালাক্সিটা খালি চোখে দেখা যায়। অনেক সময়ই আমার মা আমাদের ছাদে নিয়ে যেতেন, উনি ছোটোবেলা থেকে আমাদের দেখিয়েছেন, দেখো এটা সপ্তর্ষিমণ্ডল, হ্যাঁ ওটা মঙ্গল গ্রহ, আকাশে ওই তারাটা নড়ছে, এত দ্রুত যেটা নড়ে চলে যাচ্ছে এটা তারা না, এটা স্যাটেলাইট, তা না হলে এত দ্রুত সরে যেতে পারতো না। তো মহাকাশ সম্পর্কে কিছুটা আগ্রহ ছোটোবেলা থেকে এ কারণেই আসছিল। এরপর যখন আরেকটু বড় হলাম, ক্লাস 1, 2, 3 এর দিকে, তখন বই পড়া শিখলাম, বানান করে 2-4টা বই পড়তে পারি। একজন রাশিয়ান লেখকের একটি বই ছিল উভচর মানব, আমার জীবনের পড়া প্রথম সায়েন্স ফিকশন ছিল সেটি। এবং তার সাথে অন্য একটি বই ছিল যেখানে একটি হাতি তার ব্রেইনের ক্ষমতা ব্যবহার করে অনেক কাজ করতে পারে। এটা ছিল আমার জীবনের প্রথম পড়া সায়েন্স ফিকশন দুটি। ধরুন আমার ক্লাস 4, 5, 6-এর সময়ের কথা, এবং এই একই সময়ে যেহেতু বই অনেক কেনা শুরু করেছি, দোকানে একদিন একটা বই দেখে ইন্টারেস্টিং মনে হলো, কোয়ান্টাম মেথড নামে একটা বই, উপরে একটা মানুষের মাথার ছবি দেওয়া। বইটা উল্টে পাল্টে কিছু দেখলাম, দেখি যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে বসলে শীতলায়ন করা যায়। 2-1 দিন বাসায় বসে নিয়ে চেষ্টাও করলাম, মনে হলো হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। তো আমি তখন থেকেই কোর্স করতে চাচ্ছি, কিন্তু গুরুজি তখন একটা বয়সের রেস্ট্রিকশন ছিল যে এই পর্যন্ত না আসলে কোর্স করা যাবে না, গ্র্যাজুয়েট কোর্স। তো
যখন ক্লাস 6-এ উঠলাম তখন সেই বয়সটা হয়েছে, গুরুজি কোর্স করতে দিলেন। সেই কোর্সের দ্বিতীয় দিনে যখন গুরুজি মন ছবির মেডিটেশন প্রথম করাচ্ছেন, আমি কিন্তু জানি না যে সেখানে মন ছবির মেডিটেশনে আমাকে লক্ষ্য নিয়ে বসতে হবে বা কিছু। আমি বই পড়েছি, আমি জানি মন ছবি কীভাবে করা যায়। গুরুজি যখন মেডিটেশন করাতে বসালেন, আমরা চোখ বন্ধ করে মন ছবি দেখতে বসলাম, এবং তখন আমি দেখলাম যে আমি একজন বিজ্ঞানী হিসেবে বিভিন্ন জিনিস অর্জন করছি এবং আমি পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করছি। আমাকে অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে জীবনের লক্ষ্য কীভাবে ঠিক করব, লক্ষ্য ঠিক করতে না পারলে কী করব। আমরা সে ব্যাপারে পরে আলোচনায় আসছি, কিন্তু আমি খুব অনেস্টলি আপফ্রন্ট বলে দিলাম যে আমার জীবনের লক্ষ্য আমি ঠিক করতে মন ছবি করতে বসি না, মন ছবি করতে বসেছি, সেখানে আমি দেখেছি আমি কী করছি। আপনারা যারা দীর্ঘদিন মেডিটেশন করবেন, দীর্ঘদিন মেডিটেশন চালিয়ে যাবেন, হ্যাঁ, আপনারা এটাকে একটা ইন্সপায়ারিং স্টোরি হিসেবে দেখেন। আপনার একক ক্ষমতা থাকতে না পারে লক্ষ্য স্থির করার, কিন্তু আপনি এখানে সৎসঙ্গে আছেন, আপনি খুব ভালো একটা জায়গায় আছেন, অনেক মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে, তাদের সাথে কথা বলছেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করছেন, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। মন ছবি মেডিটেশনটা নিয়মিত করুন। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্য স্থির করা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। আমরা এই ব্যাপারে আরও পরে আসছি। যাই হোক, এখন আমরা 96 সালে মার্চ মাসেই আছে। তো 96 সালের মার্চ মাসে কোর্সের শেষ দিনে, এখন আপনাদের সাইকি কোর্স যেটা আলাদাভাবে হয় সেটা মূল কোর্সের অংশ হিসেবে তখন ছিল। তো শেষ দিনে সাইকি কোর্স করে যখন বাসায় আসলাম সার্টিফিকেটটা হাতে নিয়ে, তো আমি তখন জানি যে সার্টিফিকেটটা নিয়ে আমি বাসায় আসলাম, এটা আমার জীবনের যত সার্টিফিকেট এরপরে পাই কিনা তার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হয়ে থাকবে। এখনও সেটা আছে, কারণ একটা সার্টিফিকেট কিন্তু একটা কাগজে কয়েকটা কথা লেখা, একটা সার্টিফিকেট দিয়ে কিন্তু জীবনে কিছু হয় না। আপনি কত সার্টিফিকেট জীবনে জমালেন, এটা দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু আপনি কি শিখলেন, আপনি সেখান থেকে কী নিয়ে আসছেন, আপনি কি পেলেন, এটা কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে, আপনার ভেতরেই থাকবে। তাই যখন সেটাকে আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হিসেবে দেখি, তার অর্থ হচ্ছে যে সেখান থেকে আমি যে শিক্ষাটা নিয়ে আসলাম, সেখান থেকে আমি আমার জীবনে আর যেদিকে যাবো, যেদিকে কাজে লাগাবো, যদি আমি সফলভাবে সেখানটা করতে পারি, আমি তখন সেটা জানতাম যে এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হয়েই থাকবে। আমি তখন নিয়মিত মেডিটেশন করছি। তারপরে প্রতি 2 মাস পর পর নতুন ওয়ার্কশপ হতো, নতুন ওয়ার্কশপে নতুন মেডিটেশন উপস্থাপন করা হতো। সেরকমই আরেকটি ওয়ার্কশপ রাশিয়ান কালচারাল সেন্টারে একটি মন ছবিতে গুরুজি বললেন যে আজকের মন ছবিতে মেডিটেশনে আপনারা ব্রেইনের সাথে কথা বলবেন, আপনাদের ব্রেইন আপনাকে কি বলতে চায়, আপনি ব্রেইনের কথা শুনবেন। তো সেদিন আমার ব্রেইন আমাকে বলেছিল যে ভুলে যাও যে তুমি ভালো ছাত্র, কাজ করো প্রয়োজনে, অপ্রয়োজনে নয়, এবং ভাবো তোমার জীবনের লক্ষ্য কী। আমি এখনও এত বছর পরে যখন পিছনে তাকিয়ে দেখব যে এটা খুব সময় উপযোগী পরামর্শ দিয়েছিল আমাকে আমার ব্রেন, কারণ আমার অত্যন্ত অহংকার ছিল। আমি কত ভালো ছাত্র, ক্লাসে ফার্স্ট সেকেন্ড কিছু হচ্ছে না, কিন্তু আমি যদি বাকি সব কাজ ছেড়ে দিয়ে বসে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য পড়া শুরু করে দিই, হয়ে তো যাবোই, তাহলে এত কষ্ট করার দরকার কি, চেষ্টা করলে যখন হবেই তো ফার্স্ট সেকেন্ড হয়ে আর কি লাভ। এটার একটা কুপ্রভাব কি, এই কুপ্রভাব হচ্ছে যে সব কিছুতে যদি ফুল এফোর্টস না দিলেও কাজকর্ম হয়ে যায়, তাহলে ফুল এফোর্টস তার দেওয়ার প্রয়োজন কি। তো আমার ব্রেইনের পরামর্শ আমি যেটা বুঝলাম যে আপাতত এখন এটা ছাড়তে হবে, এই ফুল এফোর্টসটা দেওয়া শুরু করতে হবে, আর কাজ প্রয়োজনে করতে হবে, অপ্রয়োজনে না। কারণ আমাদের সময় লিমিটেড, দিনে মাত্র 24 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা যদি আমরা ঘুম নাওয়া খাওয়ার জন্য রেখে দিই, বাকি থাকে মাত্র 16 ঘন্টা। তার মধ্যে রাস্তায় জ্যাম থাকবে কয়েক ঘন্টা, ছেড়ে দেন। দিনে কাজ করার সময় কতটুকু, 10-12 ঘন্টা। তো একজন কিশোরের জীবনে বা আপনারা জীবনে যে পর্যায়ে থাকুন না কেন, 10-12 ঘন্টা খুব বেশি সময় নয়, কাজটা প্রয়োজনে করতে হবে। আর জীবনের লক্ষ্য কী সেটা সময় মনে রাখতে হবে। তো আমার ব্রেনের কাছ থেকে পাওয়া পরামর্শগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল তখন জীবনের সে পর্যায়ে। যাই হোক, আমি যেহেতু জানি আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করতে চাই এবং আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ নেই, দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে, এই মনোভাবটি আমি সবসময় নিজের ভিতরে ধরে রেখেছিলাম। তাই যখন আমার ক্লাস 9-10 উঠে গেলাম, আমি জানতাম যে আমাকে খুব একটা ভালো ঢাকার কোনো কলেজে পড়তে হবে, যেখান থেকে আমি রিকমেন্ডেশন লেটার নিতে পারবো বিদেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য। আমি জানতাম আমাকে এসএটি এবং টোফেল পরীক্ষা দিতে হবে। এসএসসি পরীক্ষার পরে যে 3 মাস সময়টা, 3 মাসে ওই গ্যাপে আমি নীলক্ষেতে গিয়ে এসএটি টোফেলের বইগুলো কিনে আনলাম। বইগুলো তখনও পরীক্ষা কয়েক বছর বাকি, কিন্তু বইগুলো যেহেতু উল্টে পাল্টে দেখছি, আমি জানি কোথায় কী ধরনের টপিকস আছে।
আমি একটা খুব সহজ উদাহরণ দিই। তখন আমাদের ACT2 পরীক্ষা যেটা, ACT2 পরীক্ষায় যে অঙ্কগুলো করার প্রয়োজন হয় সেগুলো কলেজের ফার্স্ট ইয়ারের অঙ্ক। এখন যেহেতু আমি SSC পরীক্ষার পরে বইটা উল্টে পাল্টে একবার দেখেছি, আমি জানি যে এই জিনিসটা যখন আমার শেখার সুযোগ হবে আমাকে খুব ভালো মতো শিখতে হবে, কারণ পরীক্ষা দেওয়ার সময় এগুলো লাগবে। তো এখানে তাহলে শিক্ষণীয় দিকটি কি? শিক্ষণীয় দিকটা হচ্ছে যখন আপনি জানছেন আপনার জীবনের লক্ষ্য বা আপনার এই পরের পদক্ষেপের লক্ষ্য কী, তখন আপনার সামনে আপনি প্রস্তুতি নেওয়ার জন্য একটি সময় পাচ্ছেন। যেভাবে আপনি প্রস্তুতি নিতে চান, যা আপনি শিখতে চান, যা আপনি পড়তে চান, সেটা যখন আপনার হাতে আসছে সেটা আপনি স্টাডি করার সময় পাচ্ছেন, আপনি প্রস্তুতি নেওয়ার একটা সময় পাচ্ছেন, পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছেন। কলেজে গেলাম, আমি এটাও জানতাম নটরডেম কলেজে 2200-2300 ছাত্র। শিক্ষকরা চাওয়া মাত্র কাউকে রিকমেন্ডেশন লেটার দিয়ে দেবেন না। আর তাছাড়া বিদেশে যখন আমি অ্যাপ্লাই করছি সেখানে আমাকে শুধু গ্রেডস দিয়ে, শুধু স্কোর্স দিয়ে অ্যাডমিশন পাওয়া যাবে না, সেখানে আমাকে ওই সহশিক্ষা কার্যক্রমে থাকতে হবে। তাই আমি নটরডেম কলেজ যাওয়ার আগেও, যখন আমি উদয়ন স্কুলের ছাত্র ছিলাম, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে আস্তে আস্তে নিজেকে জড়ানো শুরু করলাম। নটরডেম কলেজে আমি ডিবেটিং ক্লাবে ছিলাম, সায়েন্স ক্লাবে ছিলাম, কালচারাল ক্লাবে ছিলাম, এবং যেখানে যে কাজটি করেছি মন দিয়ে করেছি এবং খুব আনন্দের সাথে করেছি, কারণ পড়াশোনার বাইরে যে কোনো কাজ করতে ছাত্র অবস্থায় খুবই ভালো লাগে, এটা খুবই স্বাভাবিক। তাই পড়াশোনার বাইরে কাজটা যদি আবার জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কাজে লাগে তারও ভালো। তাই যখন আমি নটরডেম কলেজ থেকে HSC পরীক্ষা দিয়ে শেষ করছি, বাই দ্যাট পয়েন্ট আমাকে কলেজের শিক্ষকরা অন্তত এই পর্যন্ত ভালো মতো জানেন যে ইভেনচুয়ালি আমি যখন অ্যাপ্লাই করলাম, আমাদের তখন যে গাইডেন্স কাউন্সিলর ছিলেন তাকে গিয়ে আমি যখন বললাম যে হ্যাঁ আমার এরকম একটা জিনিস লাগবে, উনি অফিসে ফোন করে বললেন যে একটা কাজের জন্য আসবে, এই কাজগুলো করে দাও। তো উনি যে কাজটা তখন আমাকে এক্স্যাক্টলি করতে বলছিলেন, আমি 16টি বিশ্ববিদ্যালয়ে 20টি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন যে জন্য অ্যাপ্লাই করার প্রিপারেশন নিচ্ছিলাম। ইভেনচুয়ালি আমি 16টিতে অ্যাপ্লাই করি। তো 20টি বিশ্ববিদ্যালয়ে 4টি রিকমেন্ডেশন লেটারের 4টি খাম, কলেজের একটি খাম, 5টি, মোট 100 খাম। আর তার সাথে আরও বোধহয় 2টো আলাদা খাম ছিল। মোট 140টি খামের 2 মাথায় সিল মারতে হবে অফিসে বসে বসে অফিসের লোকদের, এবং তারপরে সেখানে স্বাক্ষর করতে হবে। তো আপনারা যারা বাংলাদেশে পড়াশোনা করেন আপনারা জানেন যে বাংলাদেশে কোনো একটা অফিসে গিয়ে যখন আপনাকে বলতে হবে আমাকে 140টি সিল মেরে সাইন করে দাও, হ্যাঁ, এটা খুব সহজ ব্যাপার না। কিন্তু যদি আপনার প্রস্তুতি থাকে, আপনি যদি 2 বছর 3 বছর আগে থেকে জানেন যে আমার আগামী 3 বছর পরে এরকম একটা কাজ করতে হবে, আপনি 3 বছর প্রস্তুতি নিয়ে গেছেন। তো বাই দ্যাট পয়েন্ট আমার সেটা প্রয়োজন হলো। কলেজ প্রশাসন তাদের পক্ষে যা কিছু করা সম্ভব আমাকে সাহায্য করলেন, কারণ তাদের জন্য সাথে আমি সেই যোগাযোগটি রেখেছি, তাদের জন্য আমি কাজ করেছি। আপনার যদি লক্ষ্য স্থির থাকে, আপনি যদি জানেন কি আপনার প্রয়োজন, আপনি সেটার জন্য প্রস্তুতিটা নিচ্ছেন। আর প্রস্তুতি ছাড়া হঠাৎ করে গেলে তো হবে না। পরবর্তী পদক্ষেপ কী, তার জন্য কী করতে হবে সেটা মনে রেখে সেটার জন্য প্রস্তুতি নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশনগুলো পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন দেশের বাইরে পড়তে গেলে কী দরকার? মেধা, বুদ্ধি, স্কোর্স, গ্রেড, সহশিক্ষা কার্যক্রম, টাকা দরকার, তাই না? বাংলাদেশের বাইরে, বিশেষ করে আপনারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে দেখতে যান, এটি ধনতান্ত্রিক দেশ, বিশ্ববিদ্যালয়ে পড়তে বছরে আমাদের সময় তখন $47,000-48,000 লাগতো, এখন সেটা বেড়ে $60,000 মতো এসেছে। তো 4 বছরে কত? তখন ছিল $2,00,000, এখন $2.5 লাখ। বছরে $50,000 কাছাকাছি একটা খরচ। আমার বাবা এখানে উপস্থিত আছেন, তখন আমার বাবা মা অধ্যাপক, শিক্ষক, তাদের বাৎসরিক বেতন $350, যদি ডলারে কনভার্ট করি। তাহলে আমি কিভাবে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবো? আমার স্কলারশিপ লাগবে। আমি যেহেতু আগে থেকে জানি আমি দেশের বাইরে গিয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চাইলে আমার স্কলারশিপের প্রয়োজন হবে, আমি আগে থেকে দেখেছি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাওয়াটা সহজ হয়। এবং আমি যেটা দেখলাম, আপনি যত ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তত বেশি, কারণ ভালো বিশ্ববিদ্যালয়গুলোর এই রিসোর্সটি আছে যে সব ছাত্রীর কাছ থেকে বেতন না নিলেও তাদের চলে। তাই তারা যদি খুব ওয়েল কোয়ালিফাইড ছাত্রছাত্রী পায়, যাদেরকে তাদের মনে হয় তারা সেখানে ভালোভাবে কাজ করতে পারবে, তাদেরকে তারা যে শুধু সব খরচ দিয়ে দেয় সেটাও নয়, তাদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থাও তারা করে দেন। তাই আমি যখন ইভেনচুয়ালি অ্যাপ্লাই করলাম, আমি ঠিক সেই 16টি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করি যুক্তরাষ্ট্রের, যেখানে আমার অ্যাডমিশন হলে আমি মহাকাশ বিজ্ঞানে পড়ার সুযোগ যেমন পাবো, তারা আমার আর্থিক সঙ্গতির বা আর্থিক অসঙ্গতি যেটা সেটা পূরণ করে দিতে পারবেন তারা। আর যদি 16টি বিশ্ববিদ্যালয় কোনোটিতে আমার অ্যাডমিশন না হয়, স্কলারশিপটা যদি না পাই, তখন আমি কী করব? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করেছিলাম, এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আমি পদার্থবিজ্ঞানে পড়াশোনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম।
তো একদিন যখন আমার বাসা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভেতরেই, বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়া আসা করতে হয়, তো একদিন দেখলাম যে সেখানে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট নামে একটা বিভাগ রয়েছে, সেখানে ভর্তি পরীক্ষাও হবে সামনে। আমার বন্ধু-বান্ধব অনেকেই ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন। তো তাদের একজনের কাছ থেকে আমি ভর্তি পরীক্ষার, তাদের কাছে একটা গাইড ছিল, আমি নিয়ে এসে খুলে দেখলাম যে সেখানে পরীক্ষার যা কিছু প্রশ্ন তার সবই আমার এসিটি টোফেল পরীক্ষার প্রস্তুতির সাথেই হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, প্রস্তুতি যখন আছে ফ্রিতে একটা পরীক্ষা দিয়ে আসি, কোনো সমস্যা নেই। একটা ফি জমা দিয়ে পরীক্ষাটা দিলাম, আমার সেখানে অ্যাডমিশন হলো এবং আইবিএতে ভর্তি হয়ে গেলাম। লক্ষ্য করুন, আমার কিন্তু জীবনের মন ছবি মহাকাশ বিজ্ঞানী হব, আমি পদার্থবিজ্ঞানে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমি আইবিএতে ভর্তি হয়ে গেলাম কেন? এবং আমি কিন্তু তারপরে পদার্থবিজ্ঞানে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষাটাও দেইনি। কারণ একদম 12 বছরের কিশোর যে খোলা মনে সিদ্ধান্ত নিয়েছে সে মহাকাশ বিজ্ঞানী হবে, একজন এইচএসসি পরীক্ষা পাশ করার পরে জীবনের যে পর্যায়ে একজন মানুষ দাঁড়িয়ে থাকে, তার জন্য কিন্তু এরকম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলা অতটা সহজ নয়। এখানে আমি দুটি বিষয় আপনাদেরকে মনোযোগ দিতে বলবো। প্রথমটি হচ্ছে কম বয়সে মেডিটেশন করার গুরুত্ব কতটা। আপনার বয়স, আপনার যদি আপনি পিতামাতা হন, আপনার সন্তানের বয়স 7, 8, 9, 10, যখন সে বুঝতে পারছে যে মেডিটেশনটা কী জিনিস, সে অ্যাপ্রিসিয়েট করতে পারছে, তাকে মেডিটেশন করার সুযোগ দিন। কারণ তার যে ক্রিয়েটিভিটি, তার যে সৃজনশীলতা, তার যে খোলা মন যত বড় হবে, জীবনের কঠিন পথে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে তাদের মাইন্ডটা কনস্ট্রেন্ট হয়ে আসবে। আর যত আর্লি সম্ভব তাকে সুযোগটি দিন। আর দ্বিতীয় বিষয়টি কি, আমি বললাম শুরুতেই বলে নিয়েছি, আমার কোনো ভুল থেকে যদি আপনাদের শিক্ষা নিতে হয় তাহলে দেখুন, আমি এটাকে ভুল বলবো না, কিন্তু আমার তখন মনে হয়েছিল যে আমার বাস্তবসম্মত সিদ্ধান্ত এটাই, আমি আইবিএতে যদি দেশে থাকি আমি আইবিএতে থাকবো। কিন্তু আমি খুবই সৌভাগ্যবান যে 16টি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছিলাম, তার ভেতর থেকে একটিতে আমার অ্যাডমিশন হলো। তারা আমাকে ফুল স্কলারশিপ দিলেন। তাদেরকে আমি ইমেল করে বললাম যে স্কলারশিপ তো দিলে, প্রতি বছর তোমরা যে টাকাটা দিচ্ছ, এটাতে তো আমার হেলথ ইন্স্যুরেন্স কাভার হবে না, তোমাদের হেলথ ইন্স্যুরেন্স তো অনেক খরচ। তারপর বল ঠিক আছে, আমার হেলথ ইন্স্যুরেন্সও দেবো। তো তারপর আমি একটা ইমেল করে বললাম যে আমি যে যাবো, দেশে যাওয়া আসা করবো কীভাবে, আমার তো দেশে যাওয়া আসা করা দরকার। তো ঠিক আছে, খুবই ভালো কথা, তোমাকে প্রতি বছর আমরা দেশে একবার যাওয়া আসার টিকিটের খরচ দিয়ে দেবো, তুমি আসো। এটা ছিল তখন কলাম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্কে। এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখুন, আমি 16টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম, একটি মাত্র বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যাডমিশন হলো, একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলাম। একদিক থেকে এটা আপনি এভাবে দেখতে পারেন যে আমার তো 16টি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হওয়ার প্রয়োজন নেই, আমার অ্যাডমিশন স্কলারশিপ দরকার একটি মাত্র বিশ্ববিদ্যালয়ে। তাই একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন এবং স্কলারশিপ কিন্তু আমার মন ছবির পথে আমাকে ধরে রাখলো। এখানে একটু খুব শিক্ষণীয় দিক আছে। শিক্ষণীয় দিকটা কি, যে লাক ফেভার্স, যে প্রস্তুত, তাই না, গুরুজি যেটা বলেন, সৌভাগ্য তার কাছেই আসবে যে প্রস্তুত। আমি যেহেতু অনেক আগে থেকে মন ছবি করে প্রস্তুতিটি নিয়েছিলাম যে আমি এভাবে 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 প্রস্তুতি নেব, ভালো কলেজে পড়বো, রিকমেন্ডেশন লেটার জোগাড় করবো, পরীক্ষাগুলো দিয়ে স্কোর্স ভালো রাখবো, অ্যাপ্লিকেশন পাঠাবো, স্কলারশিপের অ্যাপ্লিকেশন পাঠাবো, সুযোগ পেলে তখন আমি মহাকাশ বিজ্ঞানে পড়বো। আমার যদি প্রস্তুতি না থাকতো, সৌভাগ্য আমার কাছে আসলে নিতে পারতাম না। এটাকে আমাদের কোর্সে গুরুজিদের গল্প বলতেন, ব্রিজ পার হচ্ছে, যদি সামনে টাকার থলে পড়ে থাকে, চোখ বন্ধ করে ব্রিজ পার হয়ে হেঁটে গেলে কি টাকার থলে হাতে আসবে? যার টাকার প্রয়োজন। একইভাবে যে যার অ্যাডমিশন প্রয়োজন, যার মহাকাশ বিজ্ঞানে পড়া প্রয়োজন, যদি মহাকাশ বিজ্ঞানে পড়ার ইচ্ছা ছিল, এই কথা ভাবতে ভাবতে জীবন পার করে দিতাম, তাদের কী লাভ হতো? মহাকাশ বিজ্ঞান পড়া হতো না। প্রস্তুতি যেহেতু ছিল, যখন 16টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মাত্র বিশ্ববিদ্যালয় যখন আমাকে স্কলারশিপ দিলে, অ্যাডমিশন অফার দিল, আমি সেই সুযোগটি গ্রহণ করলাম। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমি একটি বিষয় যেটা দেখলাম, যে যেহেতু আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি, তারা আমাকে আলাদাভাবে একটা ইংরেজি ক্লাস প্রথমে করার সুযোগ করে দিল। এটা একটু সাইড ট্র্যাক্ট হলো, আমি বলবো যে আপনারা যারা বিদেশি ভাষা শিখছেন, সবসময় মনে রাখবেন যে আপনি যত ভালোভাবে একটি বিদেশি ভাষা শিখুন না কেন, আপনি যখন সেটা প্রয়োগ করতে যাচ্ছেন, এটা প্রায়োগিক দিকটি একটু ভিন্ন। তাই কখনো আমি ইংরেজি পারি বা পারি না এসব নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। আপনি হয়তো চীনে পড়াশোনা করতে যাবেন, আপনি হয়তো জাপানে পড়াশোনা করতে যাবেন, আপনি হয়তো জার্মানিতে যাবেন, সেখানে আপনার বিদেশি ভাষা ভিন্ন। ইংরেজিতে সব জায়গায় পড়াশোনা করতে, তাই কোন ভাষা শিখতে পারছেন এটা নিয়ে খুব বেশি নিজেকে প্রেশার না দিয়ে দেখবেন যে আপনি জ্ঞান আহরণ করতে পারছেন। কারণ আমি যাওয়ার পরে যেটা দেখলাম, যে ইংরেজিটা ভালো মতোই পারি, কিন্তু সেখানে তো লেখার ধরন সম্পূর্ণ ভিন্ন, আমাকে লেখাটা ইংরেজি একটু ভিন্নভাবে শিখতে হলো। এখানে পড়াশোনা যেটা ভালোভাবেই করেছি, কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে
ক্লাসে আপনার যেখানে পড়ানো শেষ হচ্ছে, পরীক্ষা শুরু হয় সেখান থেকে। ক্লাসে পড়া থেকে কোনো প্রশ্ন আসে না, ক্লাসে পড়া যদি পড়ানো হচ্ছে তারপর থেকে প্রশ্ন আসে, যাতে ভেবে ভেবে পরীক্ষার হলে আপনাকে সলিউশন বের করতে হবে। এবং আমার ক্লাস করতেও খুব একটা কখনো ভালো লাগতো না, কিন্তু আমি জানি আমি গবেষণা করতে চাই। আমি কিন্তু একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে খুব ভালো চাকরি করব কোনো একটা কোম্পানিতে এবং অনেক টাকার বেতন পাবো, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি না, আমি গবেষণা করতে চাই। তাই প্রথম সেমিস্টার থেকে আমি খোঁজ নেওয়া শুরু করলাম যে কার কাছে গবেষণা করা যায়। এবং আমাকে একজন শিক্ষক বললেন যে দেখো, আমাদের নতুন একজন শিক্ষক যোগদান করেছেন, তার ল্যাবে এখন তেমন কিছু নাই, তার ছাত্রও নাই, তুমি তার সাথে গিয়ে কথা বলো, সে নতুন ছাত্র নিতে পারে তার সাথে কাজ করার জন্য। তার সাথে গিয়ে কথা বললাম, আর তিনি হাঙ্গেরিয়ান ভদ্রলোক, খুব সানন্দে আমাকে তার ল্যাবে গ্রহণ করে নিলেন এবং তার সাথেই আমি পরবর্তী 4 বছর কাজ করি একাডেমিক ইয়ার্সে ফর ক্রেডিট, অর্থাৎ আমার গ্রেড দেবেন উনি, সামারে কাজ করলে বেতন দেবেন, এবার সেটা দিয়ে মোটামুটি আমার যে হাত খরচের টাকাটাও চলে আসবে। এবং এখন ইন হাইন্ডসাইট দেখা যায় যে ভদ্রলোকের সাথে, প্রফেসর জাবি মার্কা, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের, তার সাথে কাজ করা আমার জন্য একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ তিনি যেভাবে আমাকে প্রশিক্ষণ দিলেন, তিনি যেভাবে আমাকে তার পরিবারে আপন করে নিলেন, তার সাথে কাজ করার সুযোগ করে দিলেন, সেটা ছিল একটি অসাধারণ। আমি যখন শেষের দিকে আমার পড়াশোনা আন্ডার গ্র্যাজুয়েটে, আমার 4th বর্ষের শেষের দিকে, এই প্রজেক্টে আমি যে প্রজেক্টে কাজ করতাম সেটা ছিল লাইগো, লেজার ইন্টারফেরোমেট্রিক গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি। আপনার গত বছর একটি বিশাল আবিষ্কারের কথা শুনেছেন, মহাকর্ষ তরঙ্গ পাওয়া গেছে, এটা ছিল সেই প্রজেক্টে। এবং 2007 সালে আমি যখন 4th বর্ষের শুরু করছি, তখন এই লাইগো প্রজেক্টের যে অথর লিস্ট, একটি অনেক বড় প্রজেক্ট যেগুলো থাকে সেগুলো থেকে যে প্রকাশনাগুলো হয় সেগুলো কিন্তু কোনো একজন দুজনের নামে হয় না, পুরো প্রজেক্টে জড়িত সবার নাম সেখানে দেওয়া হয়, কারণ সবাই সেখানে কন্ট্রিবিউট করছে। তাই সেখানে একটি নামের তালিকা থাকে। তখন এখানে প্রায় 400-500 মানুষের একটি নামের তালিকা ছিল সেখানে, এবং সেখানে খুব যারা দীর্ঘদিন ধরে খুব ডেডিকেটেডভাবে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রিবিউট করেছে, তাদেরকে সেই অথর লিস্টে নেওয়া হয়। এবং 2007 সালে যখন আমাকে সেই অথর লিস্টে কন্ট্রিবিউট করা হলো, আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট। আমার আগে এত কম বয়সে কাউকে ওই অথর লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি, বাকি সবাই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক আর অনেক সিনিয়র ব্যক্তিরা। তো এটা কারণটা কি, যে আমার যেহেতু একটি লক্ষ্য ছিল যে আমি গবেষক, আমি গবেষণাই করব। তো বিশ্ববিদ্যালয়ে পুরো 4 বছরে খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমার ক্লাস করতে কখনোই খুব ভালো লাগতো না। যেসব ক্লাস করতে খুব ভালো লাগতো, হিস্ট্রি আমার খুব ভালো লাগতো, অ্যানথ্রোপোলজি খুব ভালো লাগে, যেটুক পড়লে পরীক্ষাটা পাস করা যায় সেটুক পড়তাম, বাকি সময় কী করতাম, ল্যাবরেটরিতে থাকতাম। আমি গবেষক, আমার গবেষণা করতে ভালো লাগে। যে কাজটি বইয়ের শেষে যে অনুশীলনী, সেই অনুশীলনীর প্রশ্ন তো আগে 1000 জন 1,00,000 জনের সলভ করে গেছে। আমি ল্যাবরেটরিতে বসে নিজে যে কাজটা করছি সেটা তো এর আগে কেউ কখনো করে যায়নি, আমি যখন করব সেটা হবে প্রথম। এই জিনিসটা যখন আমি বোঝা শুরু করলাম, তখন আমার কোন ক্লাসে যেতে ভালো লাগছে না, কোন কাজটা করতে ভালো লাগছে না, সেটা তখন গুরুত্বপূর্ণ নয়। আমি যে আমার গবেষণার কাজটি আনন্দের সাথে করছি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল তখন। আমি যখন পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করছি 4th বর্ষে থাকতে, তখন আমি ভেবে দেখলাম যে আমি চাই যে আমার কিছু চয়েস থাকুক, আমি একটু এদিক ওদিক গিয়ে ঘুরে দেখে আমি কোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। তো আমি 10টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করলাম, 5টি থেকে আমাকে অ্যাডমিশন অফার করলো, আমি সেখানে ঘুরতে গেলাম। এবং আমি যাওয়ার আগে আমার যে একটি তালিকা ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে গেলে সবচেয়ে ভালো হয়, না হলে এটা হলে ভালো, না হলে এটা হলে ভালো, না হলে এটা হলে ভালো, এরকম 5টি বিশ্ববিদ্যালয়ের। আর আরেকটি বিশ্ববিদ্যালয় ছিল কি ওহাইও কোথায় আমি জানতাম না, আমেরিকার ম্যাপে 4 বছর ধরে আছে, একদম আমেরিকা পেটের মাঝখানে, আপনার ম্যাপে গিয়ে দেখবেন, এবং তার ধারে কাছে কিছু নেই। ইভেনচুয়ালি যখন আমি ওহাইওতে গিয়ে থাকা শুরু করলাম, তখনও দেখলাম ধারে কাছে কিছু নেই। আপনি নিয়ারেস্ট মানব সভ্যতা খুঁজে বের করতে হলে 5-6 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়, এরকম একটি জায়গা। কিন্তু আমি যখন 5টি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘুরে দেখে আসলাম, তখন দেখলাম যে আমি যে ধরনের কাজ করতে চাই এবং আমি যে ধরনের পরিবেশে কাজ করতে চাই, তার জন্য ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো হবে আমার জন্য। ওহাইওতে বছরে 5-6 মাস বাংলাদেশের মতো গরম থাকে, আর বাকি 5-6 মাস অ্যান্টার্কটিকার মতো ঠান্ডা থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের পরিবেশ খুবই সুন্দর। তারা ছাত্রদের এবং ছাত্রীদের শিক্ষকদের সমকক্ষ হিসেবেই দেখেন, তাদেরকে গবেষক হিসেবে দেখেন, গবেষণার সুযোগটি অসাধারণ করে দেন। আমি যেহেতু গবেষণা নিয়েই থাকতে চাই, ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে আমার সেই কোয়ালিফায়ার, আমার ব্যাচে যে কজন ছাত্র ছিল তাদের ভেতরে আমি ছিলাম সম্ভবত দ্বিতীয়। আমার ঠিক আগে একজনের সেই রিকোয়ারমেন্টসে ফুলফিল করে তারপর আমি করি, তারপর অন্যরা করলো। যদি এখানে আমি একটা খুব নামি দামি ভালো বিশ্ববিদ্যালয়, আমি ইয়েল বিশ্ববিদ্যালয়, সেটা আইভি লিগের একটি ইউনিভার্সিটি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো, আমি যদি সেখানে চলে যেতাম তাহলে কী হতো, আমি 2 বছর ক্লাস করার পরে দেখতাম যে ক্লাসও করতে খুব একটা ভালো লাগে না, আর এই 5-6 ঘন্টার পরীক্ষা
কোনো কালেই আমার পরীক্ষা দিতে ভালো লাগেনি, হয়তো তারপরে ছেড়েও চলে আসতাম। কিন্তু আমি কিন্তু ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সঠিক সিদ্ধান্ত ছিল। শিক্ষণীয় দিক কোনটা, যে নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াটাই সবচেয়ে বড় কথা নয়, আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আপনার লক্ষ্য স্থির থাকছে, আপনি জানছেন যে আপনি কেন করতে চাচ্ছেন, কোথায় যেতে চাচ্ছেন, কী করতে চাচ্ছেন, আপনার জন্য সিদ্ধান্তগুলো নেওয়া, চয়েস যখন সামনে আসবে কোনো একটি তুলে নেওয়াটা আপনার হাতে সহজ হয়ে যাচ্ছে। এবং ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে গিয়েও আমি আবারও সৌভাগ্যের সন্ধান পেলাম যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রফেসর জাবি মার্কের সাথে আমি যেরকম কাজ করেছি, ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে একজন পুলিশ ভদ্রলোক প্রফেসর ক্রিস্টফ স্টানিক, তার সাথে আমি কাজ করা শুরু করলাম। তার সাথে আমি একটানা পুরো 5-6 বছর কাজ করি, এবং তিনি আমাকে জীবনের নানা বিষয়ে নানাভাবে গাইড করেছেন। এবং তার একটি কথা আমি এখানে বলবো, তিনি বলছেন যে কিপ থিংস সিম্পল বিকজ আদারওয়াইজ ইট উইল বি কমপ্লিকেটেড। হ্যাঁ, জিনিসপত্রকে সহজ সাধারণ রাখো, তা না হলে তো জটিল হয়ে যাবে। যখন কোনো কিছুকে সহজ বা সরল রাখা সম্ভব, সেটাকে সরল রাখুন, জটিল করে তুলবেন না। কারণ ডোন্ট কনফিউজ কমপ্লিকেটেড উইথ ইন্টারেস্টিং। যা কিছু জটিল সব কিছু কিন্তু ইন্টারেস্টিং না। কোনো একটা সমস্যার সবচেয়ে সহজ সমাধানটা নিয়ে কাজ করতে হয়। যাই হোক, ভদ্রলোকের সাথে আমি 5-6 বছর একটা কাজ করলাম। তখন আমার লক্ষ্য ছিল যে আমি পিএইচডি 5 বছরে শেষ করব। আমি 2008-এ শুরু করলাম, আমার লক্ষ্য ছিল 13-তে শেষ করব। তো 12 শেষের দিকে আমার গবেষণা তখন যে জায়গায়, আমার প্রফেসর আমাকে বললেন যে হ্যাঁ তুমি প্রস্তুত, তুমি চাকরির অ্যাপ্লাই করো, চাকরি পেলে এই ডিগ্রি নিয়ে চলে যাও। আমি প্রায় 30টি জায়গায় চাকরি আবেদন করলাম, একটিও পেলাম না। তো কি এটা কী বলে শুরু করেছিলাম যে সাফল্য এবং ব্যর্থতা, যে ব্যর্থতা যেখানে থাকছে তখন আপনি সেখান থেকে কী করবেন। আমার যার সাথে আমি কাজ করছি ভদ্রলোক যেহেতু জানেন যে আমি গবেষণা খুব ভালোভাবেই করি, তিনি বলে কোনো সমস্যা নেই, তুমি চাকরি পাও নি, আমার ফান্ডিং আছে, কাজকর্ম করতে থাকো, আবার সামনের বছর চাকরি অ্যাপ্লাই করবে। পরের বছর বাই দ্যাট পয়েন্ট আমার গবেষণার কাজও কিছুটা গিয়েছে, আবার এরকম 30-40টি জায়গায় অ্যাপ্লাই করলাম। আমার লক্ষ্য ছিল আমি কোনো এমন জায়গায় কাজ করব, প্রথম কাজ আমার পজিশনটা যেন এমন হয় যেখানে আমি আমার নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে কাজ করে যেতে পারবো। আর এখানে একটা জিনিস বলে রাখি যে যখন আমি পিএইচডি করছিলাম তার ঠিক মাঝামাঝি পর্যায়ে আমার কাছে আমার একটি অপশন ছিল যে আমি তখন দুটি ভিন্ন জ্যোতির্বিজ্ঞানের ভিতরে দুটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারতাম। একটু সুপারনোভা, যে তারকার মৃত্যু, আর একটা হচ্ছে যে সবচেয়ে ভারী তারাগুলোর যখন অনেক বয়স হয়ে যায়, মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন সেই তারাগুলোতে খুব দ্রুত কিছু পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলো নিয়ে আমি কাজ করতে পারতাম। তো আমি যখন প্রফেসরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কোনটা নিয়ে, তোমার কি মনে হয় কী নিয়ে কাজ করবো, বললো দেখো তুমি যদি সুপারনোভা নিয়ে কাজ করো, চাকরি পাওয়া খুব সহজ, এটা নিয়ে অনেক মানুষজন কাজ করে, অনেক জায়গায় যেতে পারবে, কাজ করতে পারবে। আর তুমি যদি অত্যন্ত ভারী তারার জীবনের শেষ পর্যায়ে কোনো কিছু নিয়ে কাজ করতে চাও, এটা নিয়ে কেউ তেমন কাজ টাজও করে না, আর তুমি যেটা করতে চাচ্ছ এটা আগে কেউ কখনো করে নাই, করা যাবে নাকি এটাও নিশ্চিত না। আমার যখন পিএইচডি ডিগ্রি যখন আমি শেষ করে আসছি, এই দ্বিতীয়বার যখন আমি চাকরি আবেদন করছি, বাই দ্যাট পয়েন্ট কিন্তু আমার মহাবতারকা খুঁজে বের করার টেকনিক স্ট্যাবলিশড হয়ে গেছে, কিন্তু মহাবতারকা কিন্তু পাওয়া যায়নি। আমি ইন্টারেস্টিং আরও অন্যান্য কিছু আবিষ্কার আছে, সেটা নিয়ে আমার প্রকাশনা আছে, পেপার বের হচ্ছে, কিন্তু মহাবতারকা খুঁজে পাওয়া যায়নি। তো আমি জানতাম যে আমার এমন কোনো একটা জায়গায় আমি আমার প্রথম চাকরিটা করতে চাই যেখানে আমি আমার মৌলিক গবেষণাটা আমি নিজে যেটা ডেভেলপ করেছি এই কাজটা আমি চালিয়ে যেতে পারবো। এবং যে কটি জায়গায় আমি কাজ করার সুযোগ পেলাম তার ভেতর একটি ছিল নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার। তারা আমাকে 2 বছরের একটি ফেলোশিপ দিল, এবং সেই ফেলোশিপটির ছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ফেলোশিপ বলে সেটাকে। আগামী বছর নাসা পরবর্তী প্রজন্মের, আগামী বছর অর্থাৎ 2018 সালে পরবর্তী প্রজন্মের একটি স্পেস টেলিস্কোপ নাসা মহাকাশে পাঠাচ্ছে, এটার নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সেই প্রজেক্ট থেকে আমাকে ফান্ডিং দেওয়া হলো, তুমি আসো, তুমি আমাদের এখানে 2 বছর কাজ করো, তুমি যা নিয়ে কাজ করতে চাও তুমি সেটা করো। সেখানে আমি যখন নাসায় কাজ করা শুরু করলাম, আমি আমার আগের কাজটি কন্টিনিউ করলাম, এবং আমি জানতাম যে মহাতারকার যে সন্ধানটা আমি করছি সেটা পাওয়া যাওয়া উচিত, কারণ এরকম তারা আমাদের মিল্কি ওয়েতে একটি মাত্র আছে, এটা কারিনা। এটা 1840 সালের দিকে সেই তারা একটি বিস্ফোরণ হয়, এবং সেই তারাটি অনেক ধুলায় ঢেকে যায়, এবং কখনোই এটা জানা সম্ভব হয়নি যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল। তো পরবর্তী 200 বছর খোঁজাখুঁজি করেও মিল্কি ওয়ের কোথাও এটা কারিনার মতো কোনো তারা খুঁজে পাওয়া যায়নি। আমি এটা নিয়ে কাজ করছিলাম যে আমাদের মিল্কি ওয়েতে পাওয়া না যেতে পারে, কিন্তু আমি আশেপাশে অন্যান্য গ্যালাক্সি থেকে খুঁজে এরকম মহাতারকা যারা জীবনে শেষ পর্যায়ে চলে এসেছে, বিশেষ কিছু করছে, তাদের খুঁজে পাওয়া সম্ভব হবে। আমি নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গিয়ে যখন আমার কাজটা কন্টিনিউ করলাম, আমার 2টো প্রধান ডাটা সোর্স ছিল, নাসার হাবল স্পেস টেলিস্কোপ এবং স্পিটজার স্পেস টেলিস্কোপ। তার ডাটা থেকে আমি এই তারাগুলোর সন্ধান খুঁজে বের করি,
এবং সেই আবিষ্কারটি হয় 2015 সালের শেষের দিকে। নাসা যখন খুব গুরুত্বপূর্ণ কোনো আবিষ্কার হয়, বা সব আবিষ্কারই তো আপনার জার্নালে পাবলিশ হচ্ছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার তারা যেগুলোকে মনে করে, তারা সেগুলোকে প্রেস রিলিজ আকারে সব সংবাদ মাধ্যমে পাঠায়। তো নাসা এটাকে প্রেস রিলিজ আকারে সব সংবাদ মাধ্যমে পাঠিয়ে দিল। আমাদের দেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। আমি যখন দেশে ছিলাম আমি তখন দেখেছি, আমি দেশ থেকে বাইরে গিয়েও দেখেছি আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। বাংলাদেশের বাইরে এখন আপনার বয়সী অনেক বাংলাদেশি, পৃথিবীর বড় বড় আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান, অ্যামাজন, গুগল, ফেসবুক, ইন্টেল, আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান, অসংখ্য দেখবেন বাংলাদেশি প্রকৌশলী সেখানে কাজ করছেন, বাংলাদেশি বিজ্ঞানী সেখানে কাজ করছে। আমি ভিন্নভাবে কি করেছিলাম, আমি এই চাকরি জীবনে চিন্তা বাদ দিয়ে মৌলিক গবেষণার দিকে গিয়েছিলাম। এটা ছাড়া কিন্তু আমার এমন কোনো বিশেষত্ব নাই। আমি আপনাদের এখানে একটা 50 জন 100 জন তালিকা দিয়ে যেতে পারি যে আপনি একাডেমিকভাবে আমি যে অ্যাকমপ্লিশমেন্ট করেছি, আমার সমান বা আমার চেয়ে অনেক বেশি অ্যাকমপ্লিশ করেছে বাংলাদেশ থেকে গিয়ে বাংলা মিডিয়ামে পড়ে। তো তাহলে আমি আলাদা কী করলাম, আমি ক্লাস 6-এ পড়তে একটি লক্ষ্য স্থির করলাম যে মহাকাশ বিজ্ঞানী হবো, এবং সেই লক্ষ্যে স্থির থাকলো। যখন লক্ষ্যচ্যুত হয়েছে, মনসিব আমাকে লক্ষ্যের পথে নিয়ে এসেছে। তারপর যখন আমার নাসার 2 বছরের ফেলোশিপ শেষ হয়ে আসলো, এবং এই সময় যখন আমি আবার চাকরি আবেদন করলাম বিভিন্ন জায়গায়, আমার লক্ষ্যগুলির একটি ছিল ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সিয়াটল। সেখানে একটি গ্রুপ আগামী বছর যে মহাকাশ যে নতুন টেলিস্কোপটি পাঠানো হচ্ছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, তারও পরে 2024 সালে আরও একটি স্পেস টেলিস্কোপ পাঠানো হবে, হোয়াইট ফিল্ড ইনফ্রারেড সার্ভে টেলিস্কোপ। তারা সেই টেলিস্কোপ প্রজেক্টে কাজ করার জন্য একজন বিজ্ঞানীকে খুঁজছিল, যার মহাকাশ এই পাঠানো স্পেস টেলিস্কোপের ডাটা, বিভিন্ন ধরনের স্পেস টেলিস্কোপের ডাটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। এবং তারা আমাকে অফার করলো তাদের গ্রুপে গিয়ে কাজ করার পরবর্তী 5 বছরে। আর সেখানে কাজ করতে যাওয়ার আগে আমি নিজেও কিছু ফান্ডিং আবেদন করেছিলাম নাসার কাছ থেকে, আমার নিজেরও ফান্ডিং আসলে। এখন আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সিয়াটলে আছে, এখানে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আমি যে গ্রুপের সাথে কাজ করতে চেয়েছিলাম তাদের সাথে আমি এখন কাজ করছি। এবং 2024 সালে যে স্পেস টেলিস্কোপ পাঠানো হবে, আমি সেটার উপর গবেষণা করছি সেই প্রজেক্টের অংশ হিসেবে, নাসার সেই প্রজেক্টের অংশ হিসেবে। আমার নিজেকে যে নাসার ফান্ডিং আমি নিয়ে এসেছি, সেটাতে আমি আমার আগের যে মৌলিক বিজ্ঞান গবেষণা ছিল সেটাও আমি চালিয়ে যাচ্ছি। এই কথাটি এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যে আমি এখানে আপনাদের সাথে মন ছবি নিয়ে কথা বলতে এসেছি, এর অর্থ এটা না যে আমার মন ছবি বাস্তবায়িত হয়ে গেছে, আমি সব কিছু পেয়ে গেছি, আমি আপনাদের বলতে এসেছি দেখো কত কিছু করে ফেললাম, আমি কি হনুরে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি এখানে আসিনি। আপনাদের বুঝতে হবে, মন ছবি কিন্তু একটি পদক্ষেপ মাত্র, একটি ধাপ, সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ। আপনি একটি লক্ষ্য নিন এবং সেই লক্ষ্য ধরে সেই ধাপটি পর্যন্ত আপনি পৌঁছান। সেই ধাপটিতে পৌঁছাতে আপনি জানবেন যে পরে আপনি কোথায় যেতে যাচ্ছেন, কীভাবে যেতে যাচ্ছেন, কেন যেতে যাচ্ছেন। এবং এই কেন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি কাজ করতে চাচ্ছেন এবং কীভাবে করতে চাচ্ছেন, সেভাবে কীভাবে পৌঁছে যাবেন, সেটা নির্ধারণের আগে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আপনি কেন সেটা চাচ্ছেন। এবং এই কেনর কিন্তু কোনো ভুল উত্তর নাই। প্রত্যেক মানুষ অনন্য, আমি এক অনন্য মানুষ, আমাদের আত্মপ্রত্যয়নে যেটা থাকে, আমি এক অনন্য মানুষ। তাই আপনার যেটা লক্ষ্য, আপনি যেটা করতে চান জীবনে, সেটা আপনি কেন করতে চান সেটা আপনার একান্ত নিজস্ব বিষয়, এটা আপনাকে বলে দেওয়ার কেউ নেই। আপনার যদি ইচ্ছা থাকে যে আমি ব্যবসায়ী হব, আমি অত্যন্ত ধনবান হতে চাই, সেটা আপনার কেনর উত্তর। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ব্যবসায়ী ছিলেন। গুরুজি বলেন যে আমাদের দেশে ইংরেজ দাসত্বের হাতে পড়ার আগে, হ্যাঁ, আমরা কি কেরানি জাতি ছিলাম না, আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য করতাম। আমাদের দেশের জাহাজ দিয়ে কিনে নিয়ে গিয়ে ইউরোপে যুদ্ধ করা হতো, আমাদের দেশে মুসলিম কিনে নিয়ে রাজা বাদশারা পড়তে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতো। তাই ব্যবসা করার মতো দোষে কিছু নেই। আপনি যদি গবেষক হতে চান, আপনি শিক্ষাঙ্গনে কাজ করতে চান, খুবই ভালো। আমাদের দেশের অত্যন্ত প্রাচীনকাল থেকে আমাদের শিক্ষার গৌরবজনক যে ইতিহাস আছে, পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলো 2000-2500 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ আজও আমাদের দেশে পাওয়া যায়। আমাদের মহাস্থানগড় আছে, আপনি পাশের দেশে যান ভারতের, সেখানেও অনেক পুরনো অনেক 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 পুরনো বিশ্ববিদ্যালয়ের চিহ্ন সেখানে আছে। এটা আমাদের সংস্কৃতির একটি অংশ। শিক্ষা, গবেষণা, জ্ঞান সাধনা, এটা আমাদের সংস্কৃতির একটি মৌলিক অংশ। আপনি যদি
মনে করেন যে আমি একটি ডিসিপ্লিন স্ট্রাকচার্ড লাইফ চাই, আমি একটি 9টা 5টা আমি অফিস করতে চাই এবং তারপরে আমি আর কিছু নিয়ে চিন্তা করতে চাই না, আমি 9টা 5টা অফিস করে আসবো, তারপরের সময় এটা আমার নিজের সময়। আপনার জন্য সেটাই কেনর উত্তর, এখানে আর কোনো উত্তরের দরকার নেই। কিন্তু এই কেনটা যে এই কেন এর উত্তরটা আপনার কাছে কি এটা আপনাকে জানতে হবে। লক্ষ্য স্থির করার প্রথম পদক্ষেপ হচ্ছে কেন এর উত্তরটা নিজের কাছে বের করা। আপনি কি চাচ্ছেন, কেন চাচ্ছেন, তারপর আপনি ঠিক করুন যে আমি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কী করতে হবে। কাগজ কলম নিয়ে বসুন, লিখুন যে আমি এইখানে পৌঁছাতে চাই, কাগজের একদম নিচে লিখুন যে আমি এখানে পৌঁছাতে চাই। তাহলে তার আগের পদক্ষেপটা কি, আপনি তার আগের পদক্ষেপটা লিখুন, তার আগের পদক্ষেপটা লিখুন, তার আগের পদক্ষেপটা লিখুন, কাগজের একদম উপর পর্যন্ত আসুন। হ্যাঁ, তারপরে আপনি আপনার মন ছবি করতে বসুন। মন ছবি আপনি শুরু করবেন প্রথমে দেখে যে আপনার লক্ষ্য অর্জিত হয়েছে, আপনি আপনার স্বপ্নকে সত্য করতে পেরেছেন। তারপরে দেখুন যে আপনার তার আগের পদক্ষেপটা সত্যি হয়েছে, আপনি দেখুন তার আগের পদক্ষেপটা সত্যি হয়েছে, দেখুন তার আগের পদক্ষেপ সত্যি হয়েছে। এভাবেই পেছোতে পেছোতে আপনি আজকের দিন পর্যন্ত আসুন। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আপনি আজকের দিনে কী করবেন। আপনার কাছে যখন এই রোডম্যাপটি থাকছে, এই স্ট্র্যাটেজিটা থাকছে, আমি আজকের দিনে উঠে ক্লাসে গিয়ে এই একটি পরীক্ষা দিচ্ছি বা একটি ক্লাস করছি, এটা আমার জীবনের লক্ষ্য না, কিন্তু আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে তার সাথে আজকের দিনে যে আমি একটা জায়গায় যাচ্ছি, একটি কাজ করছি, সেটা একটি স্ট্রেইট লাইনে যুক্ত। এই রিয়েলাইজেশন যখন আপনার ভেতর থাকবে, এই ফিলিংটা যখন আপনার ভেতর কাজ করবে, প্রথম দিনে না হোক, দ্বিতীয় দিনে না হোক, তৃতীয় দিনে না হোক, চতুর্থ দিনে হবে, পঞ্চম দিনে হবে, আপনি দেখবেন আপনি আপনার লক্ষ্য অর্জিত হওয়ার আনন্দ নিয়ে যে মন ছবিতে অনুভব করেন, আপনি দৈনন্দিন কাজ সেই লক্ষ্য সত্য হওয়ার আনন্দ নিয়েই করবেন। এবং সেখানে কিন্তু আপনাকে দেশের বাইরে যেতে হবে না। অধিকাংশ কাজের জন্য কিন্তু দেশের বাইরে যাওয়াটা বেস্ট কেস সিনারিও না। আমি বলে হ্যাঁ এই লোক নিজে চলে গেছে, এখন আমাকে এসে বলে যেও না, এটা ভাবার খুবই স্বাভাবিক। তো আমি এই জিনিসটা কেন হাইলাইট করছি, কারণ দেখুন আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করতে চেয়েছি, বাংলাদেশে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করার সুযোগ খুব সীমিত। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রজেক্টের বাজেট $10 বিলিয়ন। আমি WFIRST যে অন্য প্রজেক্টে কাজ করছি সেটার বাজেট $2 বিলিয়ন। আমাকে যদি কালকে বাংলাদেশের কোনো অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি এসে বলেন যে তুমি বলো যে বাংলাদেশে মহাকাশ বিজ্ঞান শুরু করতে হলে কত টাকা দরকার, কোথায় টাকাটা দেব, আমি কি তাকে বলবো যে আপনি আগামীকাল বাজেটে $100 মিলিয়ন বা $1 বিলিয়ন দিয়ে দিন, আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করতে চাই? আমি কি সেটা তাকে বলবো? আমি তাকে বলবো না, কারণ আমাদের দেশে এই $100 মিলিয়ন $1 বিলিয়ন দিয়ে আরও ভালো অনেক কিছু করার আছে। এটা ঠিক যে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করতে হলে দেশে থেকে কিছু কাজ করা সম্ভব, কিন্তু বাংলাদেশে এর থেকে আরও অনেক বড় অনেক ভালো কিছু করার আছে। আপনার যদি স্বপ্ন থাকে আপনি মহাকাশ বিজ্ঞানী হতে চান, বা আপনি কোনো একটি বিষয়ে কাজ করতে চান, বা আপনি কোনো একটি কাজ করতে চান যে কাজটি করা বাংলাদেশে বাস্তবসম্মত নয়, আপনি দেশের বাইরে যেতে পারেন। কিন্তু 99.99% ক্ষেত্রে আপনি যখন আপনার কেনর উত্তর নিজের কাছে পাবেন, সেই কেন থেকে আপনার যে লক্ষ্য আসবে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনার দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আগে কেনর উত্তর দেন, তারপর দেখেন যে আপনার কেন বাস্তবায়ন। যদি দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই দেশের বাইরে যাবেন, যদি দেশের বাইরে থাকার প্রয়োজন হয় দেশের বাইরে থাকবেন। আমরা বিশ্বের নাগরিক, বাংলাদেশ তো বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। আপনার যেখানে দরকার সেখানে যাবেন, যা প্রয়োজন তাই নেবেন, তাহলে যা চান তাই পাবেন। কিন্তু এটা কেন চাচ্ছেন, কোথায় যেতে চাচ্ছেন, কি চাচ্ছেন, যেটা আপনি চাইলেই পাবেন, কী যে চাচ্ছেন সেটা আগে একটু নিশ্চিত হয়ে নিন যে আমি এটা চাচ্ছি কারণ আমার লক্ষ্য এটা, আমি এজন্য এটা চাচ্ছি। সেটা যখন আপনি চাচ্ছেন তখন আপনার জন্য খুব একটা বেশি কঠিন হবে না কিন্তু কাজগুলো। আর আমি তাহলে শেষ করে আপনাদের প্রশ্নে যাওয়ার আগে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে অসম্ভব এবং সম্ভব, কোনটা অসম্ভব এবং কোনটা সম্ভব। আমি যদি এখন বলি যে আমার মহাকাশ নিয়ে খুব আগ্রহ আছে, আমি এই বিল্ডিং থেকে বেরিয়ে কাঁটাবন মোড়ে গিয়ে আকাশের দিকে হাঁটা দেবো, মহাকাশে পৌঁছে যাবো, হ্যাঁ, সেটা হচ্ছে অসম্ভব, কারণ এটা অযৌক্তিক এবং অবাস্তব। কিন্তু আমি যদি 12 বছর বয়সে ভাবি আমি একটি তৃতীয় বিশ্বের দেশের মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাংলা মিডিয়ামে পড়াশোনা করে মহাকাশ বিজ্ঞান নিয়ে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে কাজ করতে চাই, আমাকে
কী ভাবতে হবে? আমাকে তখন দেখতে হবে যে কাজটি আগে কেউ করেছে। আমি একটু খোঁজখবর নিয়ে দেখি যে কাউকে যদি খুঁজে পাইনি, হয়তো আমার আগে কেউ করেছেন, আমার হয়তো জানা নেই, এরকম কেউ করে থাকতে পারেন, কিন্তু আমি তখন কাউকে খুঁজে পাইনি যে যারা আগে এভাবে করেছেন। মানুষজনগুলো দেখো বিদেশে পড়তে ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে পড়ো, ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে পড়লে প্রথমত আমাদের নিজের সংস্কৃতি ছেড়ে অপসংস্কৃতির অংশ হতে হবে, এবং দ্বিতীয়ত টাকাটাও নেই। দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ সীমিত, এখন অনেক বেড়েছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে চলেছে। আমি কদিন আগে আপনাদের এখানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার একজন খুব সিনিয়র শিক্ষকের সাথে কথা বলছিলাম। উনি খুব আক্ষেপ করে আমাকে বলছিলেন যে দেখো, যে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের গবেষণার সুযোগ ছিল কম, ল্যাবরেটরি ছিল না। এখন আমাদের ল্যাবরেটরি আছে, যন্ত্রপাতি আছে, ছাত্ররা কাজ করতে চায় না। কিন্তু সেটা ভিন্ন সমস্যা। আপনি যে বিষয়ে কাজ করতে চান দেশে থেকে, সেটা নিয়ে কতদূর কী করা যায় আপনি সেখানে গিয়ে কাজ করুন, সেখান থেকে শুরু করুন। কিন্তু যখন আমি দেখলাম যে আমার কাজটা আগে কেউ করেনি, তখন আমার কি মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এই কাজটা আগে কেউ করেনি, অর্থাৎ এই কাজটা আগে কেউ করেনি, দ্যাটস ইট। তার অর্থ কিন্তু এই না যে কাজটা অসম্ভব। কিন্তু আমরা যখন দেখি যে কোনো কাজ আগে কেউ কখনো করেনি, আমরা এটা একটা মানসিকতা হয়তো চলে আসতে পারে, নেতিবাচক এক চিন্তা চলে আসতে পারে, কাজটা অসম্ভব। আসলে কাজটা অসম্ভব না। কোনো একটি কাজ যদি যৌক্তিকভাবে বাস্তবসম্মতভাবে করা সম্ভব হয়, তাহলে কাজটি সম্ভব। আপনি দেখুন আপনার কী পদক্ষেপ নেওয়া দরকার, এবং আপনি সেই পদক্ষেপ নেওয়াগুলোর জন্য চেষ্টা করতে থাকুন। আপনি আপনার মনছবি ঠিক করুন, একটি একটি করে পদক্ষেপ, একটি একটি করে বাধা আপনি পেরিয়ে যাবেন, সামনে এগিয়ে যাবেন, এবং একদিন আপনার মনছবি সত্য হবে, আপনার স্বপ্ন সত্যি হবে। যত আগে শুরু করতে পারেন তত ভালো। আমি যখন এই জিনিসটা চিন্তা করি, আমি সবসময় কল্পনা করি একটি সরলরেখা সোজা যদি উপরের দিকে উঠে যেতে থাকে, আপনি যতক্ষণ তাকে কন্টিনিউ করতে দেবেন, যত দূর তাকে যেতে দেবেন, সে তত উপর পর্যন্ত পৌঁছাবে। তাহলে একদিন খুব অল্প বয়সে আপনি ছাত্রাবস্থায়, শিক্ষার্থী জীবনে যদি শুরু করেন, আপনার সরলরেখা যাওয়ার রাস্তা অনেক। আর যত পরে শুরু করবেন, তখনও আপনি সামনে এগোতে পারবেন। কোনো সময়ই ইটস নেভার টু লেট, অ্যান্ড দ্য বেস্ট টাইম ইজ অলওয়েজ নাও। এখন হচ্ছে সবসময় সঠিক সময়। আপনি দেখুন আপনি কী করতে চাচ্ছেন, সেটা নিয়ে এগিয়ে যান। এবং আমার ক্ষেত্রে যেটা হলো, আমি জানতাম যে এই কাজটি কেন আগে কেউ কখনো করতে পারেনি, আমার জানা মতে। তো আমি আবারও বলছি, আমি হয়তো আমার আগে এটা অনেকে করেছে, আমার হয়তো তখন আমি খুঁজে বের করতে পারিনি। কিন্তু আমি যে কারণে, আমার কাছে যেটা মনে হলো, একটি সমস্যা হচ্ছে ভাষা। যে বাংলা মিডিয়াম বিষয়ে পড়াশোনা করে বিদেশে গিয়ে আবেদন করতে যেভাবে ভাষাটা শেখা দরকার, ঠিক আছে, প্রথম বাধা ভাষা, দ্বিতীয় বাধা অর্থাভাব, ভালো বিষয়টা পড়তে টাকা লাগে, আর 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে চেষ্টা না করা। সায়েন্স ফিকশন পড়েও যদি, শুধু মহাকাশ বিজ্ঞান নয়, যে কোনো বিষয় বিজ্ঞানে আপনি গবেষণা করতে চান, গবেষণা করতে চাইলেও যখন সুযোগ হাতে আসে, আমি যেরকম আইবিএতে ভর্তি হয়ে গিয়েছিলাম, আমরাও কিন্তু সবাই সে পথে চলে যাই। যখন একটা সুযোগ সামনে আসে, আমরা অন্য সুযোগ নিয়ে চলে যেতে চাই। আমি দেখলাম যে 3টা হচ্ছে প্রধান বাধা। ভাষা আমি ভালো করে শিখলাম যতটুকু সম্ভব আমাদের স্কুল কলেজে। বাইরে স্কলারশিপের জন্য আবেদন করতে হলে যে ধরনের প্রিপারেশন দরকার, স্কলারশিপের জন্য আবেদন করার জন্য সেরকম প্রস্তুতি নিয়ে আমি আবেদন করলাম, অর্থাভাব কাটলো। আর শেষেরটা কি? এই যে প্রস্তুত মানুষের কাছে সৌভাগ্য ধরা দেয়। আমি প্রস্তুত ছিলাম, তাই যখন আমি আইবিএতে ভর্তি হলাম, তারপরও কিন্তু আমাকে আমার মনছবি আমাকে মহাকাশ বিজ্ঞানের পথে আবার নিয়ে গেল। এবং তখন যে জিনিসটা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, কারণ আগে কেউ কখনো করেনি, তাই আমাদের মনে হয় অসম্ভব। কিন্তু জিনিসটা আসলে একটি একটি করে বাধা পেরিয়ে গেলে জিনিসটা সম্ভব হয়ে যায়। তাই আপনাদেরকে আমি সবসময় বলবো যে কখনো কোনো জিনিসকে অসম্ভব বলে ছেড়ে দেবেন না। জীবনে কোথায় আছেন, কি করছেন, কেন করছেন, এটা যখন আপনার কাছে একটি পরিষ্কার উত্তর থাকছে, আপনি বাধাগুলোর সামনে কখন কোনটা আসছে সেটা আপনি অনেক দূর থেকে দেখতে পাবেন। এবং সেই বাধা অতিক্রম করার জন্য আপনার ঠিক কী মনছবি করা দরকার, কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। এবং সেই মনছবি আপনি নিয়মিত করুন, সেই প্রস্তুতি আপনি নিন। আপনি সে বাধা পেরিয়ে, 1 চেষ্টায় না হোক, 2 চেষ্টায় না হোক, 3 চেষ্টায় আপনি এভাবে বাধা পেরিয়ে কিন্তু আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবেন। এবং মনছবির সবচেয়ে বড় গুরুত্ব এখানে, মনছবির সবচেয়ে বড় গুরুত্ব, মনছবি কিন্তু শুধু টেকনিক নয়। আমি যে বললাম যে এভাবে মনছবি করুন, লাস্ট স্টেপ থেকে শুরু করুন, তারপর রিভার্সে এসে আজকে দিন পর্যন্ত, সেটা কি টেকনিক মাত্র। কিন্তু মনছবি আসলে কি ফিলোসফি। আপনি ফিলোসফিতে স্টিক করছেন এবং আপনি মনছবি করছেন। গুরুজি যেটা বলেন যে আপনি যদি স্টিক না করেন তাহলে কি মনছবি দিবা স্বপ্নে কোনো পার্থক্য থাকবে না। আমার দাদা যখন মারা যান, তখন আমার বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার 3 বোন, 2 ভাই ছোট, মা আছে বাসায়, পরিবারকে তার দেখতে হবে। তিনি সেখান থেকে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক বিভাগীয় প্রধান হয়ে অবসর গ্রহণ করেছেন। এখনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংস্থা নিয়ে কাজ করছেন।
মানে মন ছবির ফিলোসফি যদি আপনার থাকে, আপনি বড় কিছু করতে চান না, সেই ফিলোসফিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আপনার যদি ফিলোসফিটা যদি আপনি অ্যাবজর্ব করতে না পারেন, আমি আমার পরিবারের ভেতর থেকে উদাহরণ দিলাম কিন্তু কোনো অহংকার করার জন্য নয়, উদাহরণ দিলাম আমি সেটা জানি বলে। আপনি প্রত্যেকে আপনার পরিবারের ভেতর খুঁজে দেখুন, আপনার প্রতিবেশীদের মাঝে খুঁজে দেখুন, আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে খুঁজে দেখুন, যারা সফল হয়, যারা সামনে এগিয়ে যেতে পারে, তারা কিন্তু প্রত্যেকে খুব খুব সাধারণ জায়গা থেকে এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে সামনে এসে সাফল্যটা অর্জন করেন। সোনার চামচ মুখে দিয়ে যতজনের জন্ম হয়, তাদের মধ্যে 99 ভাগ ওই কিন্তু হয় সোনার চামচ মুখে নিয়েই জীবনটা পার করে দেবে, আর কিছু করবে না, আর না হলে সেটাও হারিয়ে ফেলবে। কিন্তু যারা একটি লক্ষ্য স্থির করে জীবনে বড় কিছু করব, ভালো কিছু করব, মানুষের জন্য কিছু করব, এটা ধরে রেখে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই ফিলোসফিটাই, এই মনোছবির এই ফিলোসফিটাই সবচেয়ে বড় হয়ে যায়। তাই আমার এই পুরো কথা থেকে আপনারা যে একটি জিনিস আমি বলবো, প্লিজ টেক দিস ওয়ান মেসেজ, যে সেটা হচ্ছে মন ছবির ফিলোসফি। মন ছবির ফিলোসফিটা আপনাদের সবসময় নিজের মাঝে ধারণ করুন। আপনার মন ছবির মেডিটেশন আপনি করুন এবং সবসময় মনে রাখুন আপনার লক্ষ্য কী, সেই লক্ষ্যের জন্যই আপনি আজকে কাজ করছেন। এবং যতক্ষণ আপনার ভেতরে এই অনুভবটা থাকবে, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত সমস্যা সংকটের ভেতর দিয়ে আপনি যান, আপনার মন ছবির পথে আপনি অবিচল থাকবেন। আপনার সবাইকে ধন্যবাদ।